আজ আরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। আসেন শুরু করে দিই। ওকে, থ্যাংক ইউ। জয়ন্ত, কি অবস্থা ভাইয়া? আসেন শুরু করে। আমরা প্রোনাউন নিয়ে কথা বলতেছিলাম, সে জায়গাতেই কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবং সর্বশেষ খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা দেখছিলাম, সেই জায়গা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং সেই দিন আমরা প্রায় 1 ঘন্টা 22 মিনিট ক্লাস করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনাদের মনে থাকার কথা সেটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা জেন্ডার নিয়ে কথা বলেছিলাম, এবং জেন্ডারের যে প্রোনাউন ভিত্তিক আলোচনা হতে পারে সেটা আমরা দেখেছিলাম আলহামদুলিল্লাহ। হয়েছে? কেন? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা সেই জায়গা থেকে শুরু করবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পলি আক্তার আপু কেমন আছেন? ফারজানা ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ওয়ালাইকুম আসসালাম। তাহলে যদি বুঝতে পারেন আপনারা এই 14 নাম্বার প্রশ্নটা একটু সলভ করবেন সবাই প্লিজ। 14 নম্বর প্রশ্নটা একটু সলভ করবেন সবাই দয়া করে। প্লিজ সলভ কোশ্চেন নাম্বার 14। কি বলছে দেখেন, ইট শুড বি, একটা কথা আছে, ভালো করে খেয়াল করে দেখেন। ইট শুড বি, ইট শুড বি, বিটা হচ্ছে আপনার বি ভার্ব। আমি যে কথা বলছিলাম, যে এই কথাটাই বলছিলাম যে ইট শুড বি, ইট শুড বি এর পরে যদি হয় ডু অথবা ডিড অথবা ডান, আপনি অবশ্যই নিতেন হচ্ছে ডান। ইট শুড বি ডান, রাইট? ইট শুড বি ডান আপনি অবশ্যই নিতেন কিন্তু ডান। বাট ইট শুড বি এরপরে কোনো ভার্ব না বসে বসে গেছে প্রোনাউন। যেহেতু বি প্রোনাউনের অবশ্যই হবে হচ্ছে আপনার সাবজেক্টিভ ফর্ম। কথা বলছেন কিনা? ইট মাস্ট বি হ্যাপেন এন্ড ইট উইল বি দা সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, তাহলে যেহেতু সাবজেক্ট হবে তাহলে আমরা হার বাদ দিব, হার বাদ দিব। এই দুইটা কারণে এও বাদ বিও বাদ। এখন একটু ভালো করে পড়ে অর্থের সাথে মিলিয়ে দেখেন, সি নাম্বারটা হবে না। কেন হবে না? এই সি নাম্বারটা দেখেন নটের পরে হচ্ছে মি আছে, এই মি এর কারণে সি নাম্বারটা হবে না। অর্থাৎ ইট শুড বি সি, ইট, আমি যদি বাক্যটা এভাবে বলতাম তাহলে আপনি কি বলতেন যে ইট শুড, ইট শুড বি সি, ইট শুড বি সি নট মি, এটা বলতেন। খেয়াল করেন এতটুকু, ইট শুড বি সি নট আই, এটা সে আমি না। কথা বুঝতেছেন কিনা? সো উইথ হুম, উইথ হুম, যার সাথে ইউ শেয়ার ইউর সিক্রেট, তুমি তোমার গোপনীয়তা শেয়ার করতে পারো, এটা সে আমি না, আমাকে না, আমি না। সো নটের পরে সাবজেক্টিভ ফর্ম হবে
ইভেন নট অনলি বাট অলসো বলে একটা ফ্যাক্টর আছে, নট অনলি ডট ডট, নট অনলি ডট ডট, বাট অলসো। সো এখানেও সাবজেক্ট বসে, এখানেও সাবজেক্ট বসে। ওকে, সো মি এর কারণে সি নাম্বার অপশনটা বাদ যাবে। অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে আপনার ডি হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটা বিধ্বংসী নিয়ম আমি আপনাকে শিখাইছিলাম, আপনাদের মনে থাকার কথা। প্রেপোজিশনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আর এই জায়গা থেকে বলছিলাম যে ভার্ব নির্ধারক যেই শব্দটা হবে সেটা সর্বদাই ভার্ব নির্ধারক শব্দটা হবে প্রেপোজিশন অবমুক্ত। এগুলো মনে আছে কিনা? কথা বলছেন ভাই, সবগুলো পিডিএফ চান কেন? আমি কি পিডিএফ এর বস্তা বানাই রাখছি? আপনি বই কিনবেন না ভাই? মোবাইল কেনেন এত টাকা দিয়ে, একটা বই কিনবেন না, এটা হয়? আচ্ছা, এবার লিখেন পারসন এর সিকোয়েন্স, পারসন এর সিকোয়েন্স। আচ্ছা আচ্ছা, পারসনের সিকোয়েন্স। দেখেন যে প্রশ্নগুলো সলভ করতেছি এগুলো কিন্তু বাক্য, সো এই কারণে আমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ভেতরে নাই এই কথাটা বললেন না কিন্তু। ইট শুড বি শি, ইট ইজ, ইট ওয়াজ আই, ইট ওয়াজ দে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হিম, ইট ওয়াজ উই, ইহা ছিলাম আমরা। এগুলো যে ফ্রি হ্যান্ড রাইটিং না এটা আবার বললেন না ভাই, কথা বুঝতেছেন কিনা? এবং জোর প্রকাশ করে। আমি আপনাকে দেখাচ্ছি এটার অর্থ কি দাঁড়ায়। প্রোনাউনে পারসনের সিকোয়েন্স ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, রাইট? আচ্ছা, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড দুইটা ঘর করেন, 2 3 2 3, কেমন? 2 3 2 3 দুটা ঘর করেন সবাই, 2 3 2 3। আচ্ছা গেল। প্রথম ঘরে বাম দিকে লিখেন 1, শেষ ঘরে ডান দিকে লিখেন 2। প্রথম দিকে সবাই লিখবেন সমান সমান দিয়ে, সবাই লিখবেন হচ্ছে দোষ স্বীকার। প্রথম ঘরে সবাই লিখবেন হচ্ছে দোষ স্বীকার, কেমন? প্রথম ঘরে সবাই লিখেন হচ্ছে দোষ স্বীকার, আর এই পরের ঘরে লিখেন হচ্ছে আপনার নর্মাল স্টেটমেন্ট, নর্মাল স্টেটমেন্ট। প্রথম ঘরে সবাই লিখেন হচ্ছে দোষ স্বীকার, আর এরপরে লিখবেন হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। আচ্ছা, বা দোষ স্বীকারের যে পর্বগুলো হতে পারে বা এই শব্দগুলো থাকলে আপনারা বুঝবেন দোষ স্বীকার, তার মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে গিলটি। এর পরে যেটা আসে সেটা হচ্ছে ব্লেম। এর পরে মনে রাখবেন কনফেস, এই কনফেস মানেও কিন্তু দোষ স্বীকার। এর পরে মনে রাখবেন অ্যাডমিট, অ্যাডমিট মানে শুধু ভর্তি না, অ্যাডমিট মানে কিন্তু দোষ স্বীকারও হয়, কথা বুঝতেছেন? অ্যাডমিট মানে শুধু ভর্তি না, অ্যাডমিট মানে দোষ স্বীকারও হয়। সো এই 4 টাইপের ক্রাইটেরিয়া থাকতে পারে অ্যাবাউট দোষ স্বীকার, গিলটি, ব্লেম। এখানে দুটো শব্দ আছে, লেম মানে হচ্ছে অজুহাত, লেম মানে খোঁড়া, লেম যারা 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 খোঁড়া, ব্লেম তারাই দেয় ব্লেম। লেম এক্সকিউজ বলি না, মিথ্যা অজুহাত। আচ্ছা, এর সাথে বিযোগ করলে হয় ব্লেম, দোষারোপ করা, কেমন? তাহলে দোষ স্বীকারের স্টেটমেন্ট হবে গিলটি, ব্লেম, কনফেস, অ্যাডমিট। আর যে কোনো এই দোষ স্বীকার ব্যতীত যে কোনো নর্মাল স্টেটমেন্ট হলে, এনি নর্মাল স্টেটমেন্ট হলে হবে হচ্ছে আপনার 2 3 1। খুবই সিম্পল, যদি 2 না থাকে তাহলে হবে 3 1, যদি 3 না থাকে তাহলে হবে 2 1, যদি 1 না থাকে তাহলে হবে 2 3। যে থাকবে না বাকি সিকোয়েন্সটা বসে যাবে। আশা করি বোঝাতে পারছি। ওকে, যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের উত্তর দেন। চুজ দ্য কারেক্ট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যান্সারে অপশন এ তে লিখেন আই কমা আই ইউ এন, I you and he will be punished. I you and he will be punished। আর অপশন বি তে লিখেন লিখেন ইউ কমা হি and you he and I will be punished। ভেবে চিন্তে উত্তর দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ভুল উত্তর আসবে, কেমন? ভেবে চিন্তে উত্তর দিবেন সবাই। থিঙ্ক, ভাবতে হবে, থিঙ্ক, ভেবে কাজ করবেন সবাই। আচ্ছা, মোহাম্মদ মারুফ হোসেন, আমি ভাবতে বলছি, উত্তর করতে বলি নাই আর কি। হ্যাঁ, আমি আপনাকে ভাবতে বলছি, আমি আপনাকে বলি নাই যে উত্তর করেন, আপনাকে একটু ভাবার জায়গা দিছি। উত্তর করে ভুল করে আপনি কি করবেন? কথা বোঝেন নাই? সিম্পল বক্তব্য, আপনি যদি ভুল উত্তর করেন তাহলে আসলে উত্তর করারই বা দরকার কি বলেন? সেটা হচ্ছে
ইউ হি এন্ড আই, প্রথম বক্তব্য যেটা সেটা হচ্ছে একটু ভালো করে বুঝতে পারেন। মিম ইসলাম বুঝতে পারেন নাই, বারবার দেখেন তাহলে বুঝবেন। আমি কিন্তু উত্তর বলি নাই। আমাদের পার্সন কয়টা দেখবেন, জিতের প্রত্যেকটা মুভি আপনি যদি দেখে থাকেন দেখবেন ও হচ্ছে একটু অপরাধী হয়। মনে রাখবেন অপরাধ সংক্রান্ত কাজগুলোতে ফার্স্ট পার্সন সবার আগে থাকে। পার্সন কয়টা? তিনটা। একটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো দোষিকার টাইপের যদি কোনো ক্রাইম টাইপের যদি কোনো কাজ হয় বা কমিটেড ক্রাইম মানে হচ্ছে অপরাধ সংগঠন করা। কমিট মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, কমিট মানে হচ্ছে অপরাধ সংগঠন করা। তো দোষ স্বীকার হলে হবে আপনার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এই দোষ স্বীকার ব্যতীত অন্য যে কোনো নর্মাল স্টেটমেন্টে হবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এখানে উইল বি পানিশড আমাকে কেউ বলতে পারেন এটা নিঃসন্দেহে প্যাসিভ। প্যাসিভ কেন বলছিলাম? বি ভার্বের পরে ভি থ্রি বসতে পারে। দেখেন বি ভার্বের পরে কিন্তু ভি থ্রি বসে আছে, রাইট? এবার আপনি আমাকে একটু বলবেন উইল বি পানিশড এর যদি অনুবাদ করতে বলি, উইল বি পানিশড এর যদি অনুবাদ করতে বলি তাহলে অনুবাদটা কি হবে আমাকে একটু বলবেন দয়া করে? সাজা দেয়া হবে, ইয়েস। অর্থাৎ এটা যদি প্যাসিভ করি খেয়াল করে দেখেন শাস্তি, শাস্তি দেয়া হবে। এই দুটা প্যাসিভ ভয়েসে আছে, বাংলা হচ্ছে শাস্তি দেয়া হবে। এই শাস্তি দেওয়ার ভিতরে আপনি দোষ স্বীকার কোথায় পাইলেন? অনেক আদর করে ভালোবাসতেন, এরপরে সে আপনাকে শাস্তি দিয়ে চলে গেল। আপনি আসলে অপরাধী কোথায়? অপরাধী না হয়েও তো অপরাধী, আপনি শাস্তি পেয়ে গেলেন। বাংলাদেশে শত শত মানুষ আছে যারা জেলখানায় বন্দী, কোনোভাবেই ওই মামলার সাথে সংশ্লিষ্ট না। বোঝাতে চাচ্ছি এই আমি কিন্তু আপনাকে শব্দগুলো ফিক্স করে দিলাম। একটা হচ্ছে গিলটি, একটা হচ্ছে ব্লেম, একটা হচ্ছে কনফেস, একটা হচ্ছে অ্যাডমিট, আর একটা বলতে পারেন কমিটেড বা কমিটেড ক্রাইম। কমিট মানে অপরাধ সংগঠন করা। সো এই বাক্যর ভিতরে আপনি দোষ স্বীকার কোথায় পেলেন? আমি তো দোষ স্বীকার পাই নাই। বলা হয়েছে যে তোমাকে তোমাকে সে তোমাকে সে এবং আমাকে, তোমাকে তাকে এবং আমাকে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে আমি আসলে দোষ স্বীকার, দোষ না করে অসংখ্য মানুষ শাস্তি পায় বা দোষী সাব্যস্ত হয়। বাংলা সিনেমা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর সালমান শাহের একটা বিখ্যাত গান আছে, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। ইয়েস, হ্যাঁ, দোষী সাব্যস্ত হব বা আমাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এর ভিতরে আসলে দোষ স্বীকার করেছি এমন কোনো সেন্স নাই। সো এই কারণে ডেফিনেটলি অ্যান্সার হবে হচ্ছে বাংলাদেশ। যদি তাই হয় আসেন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করতে পারবো আমাদের বিগত নিয়মের। আমরা এই প্রশ্নটা মনে সলভ করেছিলাম 17 নম্বরটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। 17 নম্বরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। কেমন? 17 প্রথম কথা হচ্ছে দেখেন প্রেজেন্ট ইন দা ক্লাস। চারটা বাক্যেই দেখেন আছে প্রেজেন্ট ইন দা ক্লাস, প্রেজেন্ট ইন দা ক্লাস, প্রেজেন্ট ইন দা ক্লাস, প্রেজেন্ট ইন দা ক্লাস। আপনি ক্লাসে উপস্থিত ছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনি ক্লাসে উপস্থিত ছিলেন, আমার মনে হয় না এটা খুব একটা দোষ স্বীকার জাতীয় বক্তব্য। তাহলে যদি এটা নর্মাল স্টেটমেন্ট হয়, অ্যাবসলিউটলি দিস ইজ নর্মাল স্টেটমেন্ট। এটা নিঃসন্দেহে হচ্ছে আপনার নর্মাল স্টেটমেন্ট। যদি নর্মাল স্টেটমেন্ট হয় তাহলে হবে হচ্ছে আপনার 2, 3, 1। এখানে আগে 3 আছে বাদ, এখানে আগে 1 আছে বাদ। উত্তর বি অথবা সি এর মধ্যে আমাদের একটা হবে। উত্তর বি অথবা কি হবে? সি। এখন যারা আল্লাহর বান্দারা উত্তর সি করতেছেন তাদের কাছে আমার জানতে চাওয়া, ক্লাসে কি আপনি একা উপস্থিত ছিলেন না এরা 3 জনই উপস্থিত ছিল? খেয়াল করে দেখেন ক্লাসে কিন্তু এই 3 জনই উপস্থিত ছিল, হি, ইউ, হি এন্ড আই। যেহেতু 3 জন উপস্থিত ছিল তাহলে আলটিমেটলি ওয়াজ হয় কেমনে? এটা তো পুরোটাই হচ্ছে সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট যেখানে হচ্ছে 3 জন ব্যক্তি আছে। আর 3 জন কি সিঙ্গুলার হয়? 3 জন তো মনে হয় প্লুরাল হয়। আর যদি প্লুরালে হয় তাহলে ওয়াজ হবে কেন? ওয়ার হবে। সো এই কারণে হুজুগে হবেন না পলি আক্তার বনামার হুজুগে হবেন না প্লিজ। ডোন্ট বি নেভার বি হুজুগে, হুজুগে হওয়া যাবে না।
হুজুগের জায়গা এটা না, এটা ভাবার জায়গা। কম্পিটিটিভ এক্সাম যা ইচ্ছা হলো মেরে দিলেন আর উত্তর হয়ে যাবে, এটা ভাবার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। ভেবে চিন্তে ধীরে স্থিরে আপনাকে উত্তর করতে হবে। বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। যদি তাই হয়, খেয়াল করেন 18 নম্বর যে প্রশ্নটা, এর একটু সলভ করেন। 18 নম্বরটা, আজকে আমরা হচ্ছে 8তম ক্লাসের মধ্যে আছি। এবার আপনারা বলবেন যে আপনাদের আদৌ যে 510 টাকাকে ব্যর্থ মনে হচ্ছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার কি বলছি একটু ভালো করে ভাবেন। প্রথম কথা হচ্ছে একটু খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে আছে গিলটি। গিলটি মানে দোষ স্বীকার যদি হয় তাহলে আমাদের মেলাইতে হবে 1 2 3। যদি 3 না থাকে তাহলে হবে 1 আর 2, তাহলে 1 আগে আসবে 2 পরে যাবে। বাদ। এখানে ব্লেম শব্দটা আছে কিন্তু বসে আছে 3, এটাও বাদ। এখানে হচ্ছে দেখেন ওবেইও টিচার, তোমার মানে টিচারকে মেনে চলা উচিত। উচিত অবে মানে মেনে চলা উচিত, এটা নর্মাল স্টেটমেন্ট। যেহেতু এটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট তাহলে এটা বাদ। আমাদের উত্তর এ। না বোঝার কিছু নাই, আপনার কাছে তথ্য থাকলে অবশ্যই আপনি পারবেন। 19 নাম্বার প্রশ্নটা দেখেন পারেন কিনা। 19 নাম্বার, 19 নাম্বার। থ্যাংক ইউ জেন্টলম্যান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্রোফাউন্ড অ্যাটেনশন দিতে হবে জয়দেব রয়। অ্যাডমিশনে ভালো করতে হবে। তুমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমার অ্যাডমিশন কোচিং এর ক্লাস হবে, আমার ক্লাসগুলো মেলাবা। এত ডেপথ তোমাকে কোনো ভাইয়া দিতে পারবে না, আমিও তোমার এক ভাইয়া। আচ্ছা, এবার আমার মনে হয় এটা পারার কথা। কেন পারার কথা? প্রথম বক্তব্য কি জানো? দা টিচার। দা টিচার এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ভালো কথা। টোলটা হচ্ছে তোমার ভার্ব। বুঝছো কিনা? টোলটা কি? ভার্ব। এটা কিন্তু তোমার মূল ভার্ব, এটা বিভার্ব না, বিভার ব্যতীত মূল ভার্ব। সো এই মূল ভার্বের পরে যখন তোমার প্রোনাউন বসবে, নিঃসন্দেহে সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। একটা বিষয় আমাদের মাথার ভিতরে ঢুকে আছে যে প্রোনাউনের যে সিকোয়েন্স, এই যে 1 2 3 বা 2 3 1, এটা অনেকেই মনে করে এটা শুধুমাত্র বাক্যের শুরুতে বসলেই ব্যাপারটা এমন ঘটবে না। এটা বাক্যের শুরু বা শেষে যে কোনো জায়গায় বসতে পারে। অর্থাৎ এই পার্সনের সিকোয়েন্স, ইট মে বি দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স অথবা লাস্ট অফ দ্য সেন্টেন্স, যেখানেই বসুক না কেন, একাধিক প্রোনাউন একসাথে আসলেই নর্মাল স্টেটমেন্ট হলে হবে 2 3 1, আর দোষ স্বীকার হলে হবে তোমার 1 2 3। এটা তোমাকে সব জায়গাতেই মানতে হবে। যেটা বোঝাতে চাচ্ছি, এই টোলটা হচ্ছে মূল ভার্ব। এই জায়গা থেকে চিন্তা করলে হি হবে না, এটা বাদ। এই জায়গা থেকে চিন্তা করলে আই হবে না, এটা বাদ। এই জায়গা থেকে চিন্তা করলে হি অ্যান্ড আই হবে না, এটা বাদ। এখানে আছে দেখো হচ্ছে হিম অ্যান্ড মি। যেহেতু টিচার আমাদেরকে রুম ত্যাগ করতে বলেছিল, এর ভিতরে দোষ স্বীকার বলে কিছু নাই, এটা নর্মাল স্টেটমেন্ট। এবং দেখো তুমি ভালো করে 2 3 1, তাহলে 2 যেহেতু নাই, খুব ভালো করে খেয়াল করো, 2 নাই, আগে বসে আছে 3, পরে বসে আছে হচ্ছে তোমার 1। 3 কিন্তু এটা 3, নট জিন। কথা বুঝছো? এখানে দেখো দুইটা বিষয়ের সমন্বয়ে উত্তর করতে হয়েছে। একটা বিষয় হচ্ছে তোমার মানে মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট, আর দ্বিতীয় বিষয় ছিল যেহেতু একাধিক প্রোনাউন ছিল, এই কারণে তোমাকে কি করা হয়েছে? সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। যেহেতু টিচার তোমাকে বের হইতে বলছে, সো দিস ইজ 2 3 1। যেহেতু ইউ নাই, সো হবে 3 1, অর্থাৎ 31। আশা করি বুঝতে পারছো। 20 নাম্বার তোমাদের খুবই সহজ, পারা উচিত 20 নাম্বারটা। এই যে বিটুইন, খেয়াল করে দেখো, জীবন বিধ্বংসী বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিধ্বংসী সেই নিয়মটা তোমাদের বলছিলাম, মনে আছে? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তা কিসের মতো কাজ করে বলো তো? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তা কিসের মতো কাজ করে?
অবজেক্টের মতো। তাহলে বিটুইনটা যদি প্রিপোজিশন হয়, বিটুইন যদি প্রিপোজিশন হয়, এরপরে কি নৈতিকভাবে আর আই বসার কোনো সুযোগ আছে? ইউ এর সাবজেক্টও যা, ইউ এর অবজেক্টও তাই। কথা বুঝতেছো কিনা? এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ইউ কোন ফিগারে আছে। কথা বুঝছো কিনা? অবশ্য তুমি যদি একই বাড়িতে বিয়ে করো, তারা যদি দুই যমজ বোন হয়, অবশ্যই সেক্ষেত্রে তোমাকে একটা আইডেন্টিফিকেশন ওয়ে রাখতে হবে, না হলে ঝামেলা আছে। বিটুইন এর পরে আই হওয়ার যৌক্তিক কোনো ওয়ে নাই, এ নাম্বারটা বাদ। সি নাম্বারেও দেখো বিটুইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আই বসে আছে, এটা হওয়ার কোনো মানে সুযোগ নাই। সো হাতে থাকলো আমাদের বি আর ডি। বিতে আছে দেখো হচ্ছে ডাউট, আর সিতে আছে, সরি, বিতে আছে হচ্ছে তোমার উইল, আর সিতে আছে হচ্ছে উড। খুব ভালো করে মাথায় রাখবা, উড হচ্ছে পাস্ট। আমি যদি বলি আই ক্যান আমি পারি, আমি যদি বলি আই কুড আমি পারতাম, আমি এখন পারি আর আগে পারতাম। আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম। খুব ভালো করে শেয়ার করে দেখো, আই কুড সুইম। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। বলা হচ্ছে বিটুইন ইউ এন্ড মি, তোমার এবং আমার মাঝে, আই ডাউট আমি সন্দেহ করি, হি উইল কাম সে আসবে না সে আসতো। আমার মনে হয় হি উইল কাম, দিস ইজ সাউন্ড গুডস। সো ডেফিনেটলি ডি হবে না, অ্যান্সার হবে বাংলাদেশ। দোজ আর কোশ্চেন অন ব্যাংক বেসড। আমি তোমাদের বলছিলাম যে আমাকে হচ্ছে লাইভে একটু সঙ্গ দাও, তাহলে হচ্ছে তোমাদের বিসিএস প্রিলি বা বাংলাদেশের যে কোনো সরকারি প্রিলি, গ্রামার, ইভেন ব্যাংকের কোশ্চেন গুলো কিন্তু সলভ করাবো। দোজ কোশ্চেন বেসড অন ব্যাংক প্রিপারেশন, সেগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এরপরে কি বলছে আসো, 21-22 নাম্বার প্রশ্ন দেখো। কতদিন যে নিয়মগুলো শিখছিলাম তাতে কতগুলো প্রশ্ন সলভ করা যাচ্ছে। এভরিওয়ান বাট, প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমাকে বলতে হবে এই বাক্যে বাট কোন পার্টস অফ পিস। এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে। এই বাক্যে বাট হচ্ছে তোমার কোন পার্টস অফ পিস, আমাকে একটু জানাবা। পরে একটু ভাবো, 2 মিনিট ভাবো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হুটহাট উত্তর দিও না। না, প্রোনাউন না, এটা হচ্ছে বাট, কনজাংশন না। এই বাক্যে বাট হচ্ছে প্রিপোজিশন। বাট নিয়ে হচ্ছে আমাদের, বাট নিয়ে 6টা পার্টস অফ স্পিচ জানতে হবে। বাট তুমি অলরেডি একটা জানো, সেটা হচ্ছে কনজাংশন। বাট হচ্ছে তোমার প্রোনাউন। থ্যাংক ইউ জয়দেব। এই বাটটা হচ্ছে তোমার অবশ্যই প্রোনাউন, বাট সরি, বাট অবশ্যই প্রোনাউন, কিন্তু এই বাক্যে না। বাট ব্যতীত অর্থে হচ্ছে প্রেপোজিশন। সো দিস ইজ অ্যাবসলিউটলি প্রেপোজিশন। কথা হচ্ছে এটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে হচ্ছে অবজেক্ট। থট হচ্ছে ভার্ব, এই যে থটটা হচ্ছে ভার্ব। এই ভার্বের হেডওয়ার্ড হচ্ছে তোমার এভরিওয়ান। এভরিওয়ান থট, প্রত্যেকেই ভেবেছিল, বাট হিম সে ব্যতীত প্রত্যেকেই ভেবেছিল। এই এভরিওয়ানটা হচ্ছে থটের হেডওয়ার্ড বা মূল শব্দ বা ভাবনার মূল জায়গাটা। প্রত্যেকেই ভেবেছিল, সে ব্যতীত। তুমি চাইলে বাক্যটাকে এভাবে লিখতে পারতা যে এভরিওয়ান থট বাট হিম, সে ব্যতীত প্রত্যেকেই ভেবেছিল। কথা বুঝাইতে পারছি? এভরিওয়ান। হ্যাঁ, বাট এখানে হচ্ছে রিয়াদ হাসান, গিভ মি অল বাট হিজ পেন, তার কলম ব্যতীত আমাকে সবকিছুই দাও। এখানেও বাট হচ্ছে তোমার ব্যতীত অর্থে প্রেপোজিশন, কনজাংশন নয়। বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করে, এটা আমরা সবগুলো দেখবো। বাট হতে পারে না কি কি জানো? বাট হতে পারে না তোমার অ্যাডজেক্টিভ হতে পারে না, বাট ইন্টারজেকশন হতে পারে না। এই অ্যাডজেক্টিভ আর ইন্টারজেকশন ব্যতীত বাট যে কোনো পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। গেলাম না ওইদিকে, এটা নিয়ে বিস্তারিত প্রোনাউনের ক্লাসে আলোচনা হবে, কেননা বাট প্রোনাউন তথা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করতে পারে। এবং এই বাট যুক্ত বাক্য দ্বারা শুধু কম্পাউন্ড না, এই রিলেটিভ প্রোনাউনের মতো যখন কাজ করবে, কমপ্লেক্স সেন্টেন্সও গঠন করা যায়, আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো, এই যে বাটটা হচ্ছে তোমার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবজেক্ট হবে। তাহলে এখানে আছে দেখো, প্রেপোজিশনের পরে বাটের পরে এখানে হি হচ্ছে, এটা বাদ।
বাটের পর এখানে হি হচ্ছে, এটা কিন্তু বাদ, তাহলে আমাদের বি আর ই নাম্বার অপশনটা আগেই বাদ। এভরিওয়ান বাট হিম থট, সে ছাড়া সকলেই ভেবেছিল, দ্য থিপ ওয়াজ হার হয়। বি ভার্বের পরে কি প্রোনাউনের অবজেক্ট হয়? বাদ। বি ভার্বের পরে কি প্রোনাউনের অবজেক্ট হয়? বাদ। অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে তোমার সি। যদি বুঝতে জানো, যদি ভাবতে জানো, ভাবতে শেখো, তাহলে এগুলো বের করা খুব একটা কঠিন হবে না। মনোরা বেগম, দেখা মাত্রই বলা যাবে না বাটটা হচ্ছে কনজাংশন, ভাবতে হবে। সেখানে বাট কিসের মতো কাজ করতেছে, এই ভাবনাটা যদি না ভাবেন তাহলে খুব একটা লাভ হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বাট কিসের মতো কাজ করে খেয়াল করে দেখেন, প্রিপোজিশনের মতো কাজ করতে পারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি যদি প্রশ্ন করি, এখানে একটা ভার্ব আছে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, এখানে একটা নাউন আছে হচ্ছে দা ক্লাসরুম, এখানে আছে এভরি স্টুডেন্ট, যার মূল হেডওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এটা মানে বলছিলাম এর আগে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ভাই আপনারা কেউ কমেন্ট করতেছেন, সেখানে আবার লাভ রিয়াক্ট দিতেছেন। আপনাকে লাভ রিয়াক্ট দেওয়ার দায়িত্ব আমি দিছি ভাই। রিয়াদ হাসান, এগুলো যে করবেন, এই যে মেয়ে মানুষের আইডিতে লাভ রিয়াক্ট দিচ্ছেন, এগুলো এরপর থেকে করলে গ্রুপ থেকে বের করে দেবো প্লিজ। আপনার দায়িত্ব হচ্ছে বোঝা, অন্যের কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ার দায়িত্ব আপনার না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আন্ডারস্ট্যান্ড এই ভার্বের হেডওয়ার্ড কে, ক্লাসরুম না দা স্টুডেন্ট? মাশাআল্লাহ। এবং আপনি ভালো করে খেয়াল করে দেখেন জয়দেব, সেটা হচ্ছে আমার মনে হয় এখানে আপনি সবচেয়ে বেশি নিডি পারসন। নিডি বলতে এই গ্রামারটা আপনার নিড সবচেয়ে বেশি, অন্যদের অবস্থা হচ্ছে খুব একটা অ্যাগ্রেসিভ না, আপনি খুবই অ্যাগ্রেসিভ। এই কারণে বলতেছি আপনি অ্যাডমিশন দিবেন এই জন্য। এখানে বলছে আন্ডারস্ট্যান্ড ভার্ব, খেয়াল করেন ইন্টার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবশ্যই ক্লাসরুম এখানে অবজেক্টের মতো কাজ করতেছে। সো এখানে হেডওয়ার্ডটা হচ্ছে আপনার স্টুডেন্ট। স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস, অর্থাৎ এভরি স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার ইন দ্য ক্লাসরুম, ক্লাসের প্রত্যেকে আন্ডারস্ট্যান্ড করেছিল, এক্সেপ্ট, এক্সেপ্ট এটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে অবশ্যই অবজেক্ট হবে। সো এই কারণে অ্যান্সার হবে এ। এখানে দুটা বিষয়ের তারতম্য আপনাকে বলে দিই, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এটা উচ্চারণ মনে রাখবেন ই কে, অ্যাকসেপ্ট কবুল করা, আর যেটা ব্যতীত সেটা হচ্ছে আপনার এক্সেপ্ট, আই কে এক্সেপ্ট মানে হচ্ছে আপনার ব্যতীত। আর খুব ভালো করে মনে রাখবেন, এটা স্টুডেন্টের সাথে এস নাই, শুধু স্টুডেন্ট আছে। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে এক্সেপ্ট, এক্সেপ্ট এবং এক্সেপ্ট ফর, এক্সেপ্ট এবং এক্সেপ্ট ফর দুইটাই হচ্ছে আপনার ব্যতীত অর্থে প্রিপোজিশন হতে পারে। খুব ভালো করে মাথায় রাখবেন, এক্সেপ্ট অথবা এক্সেপ্ট ফর দুইটাই, দুইটাই হচ্ছে আপনার ব্যতীত অর্থে প্রেপোজিশন হতে পারে। এটা একটু লিখে রাখেন, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর যদি অপশনে দুইটাই থাকতো, এবং যদি এমনটা থাকতো এ নাম্বারে হচ্ছে এক্সেপ্ট, বি নাম্বারে এক্সেপ্ট ফর, আপনি এ প্লাস বি অপশন অবশ্যই থাকবে, আপনাকে অবশ্যই অ্যান্সার সি করতে হইতো এ প্লাস বি। কথা বুঝাইতে পারছি? কি কত? 300 কেন? ওটা ওই যে ইয়ে চার্জ, চার্জ চার্জ 300 কেন? এর আগেরটা দেয়নি। আর ওই যে আহমদ ভাইকে দিতে হবে চার্জ, এখান থেকে 300 দিয়ে বাকিটা আহমদ ভাইরে দাও, যাও। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখন কথা বলবো, সেটা হচ্ছে লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস, ভার্সেস পজেসিভ প্রোনাউন। ওকে, পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ, পজেসিভ প্রোনাউন, এই দুটার পার্থক্য আমরা দেখব সবাই। আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ প্রোনাউন। আচ্ছা, থ্যাংক ইউ। খাতাকে সমান দুই ভাগে আরেকবার ভাগ করবেন, খাতার বাম পাশে লিখবেন পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, আর খাতার ডান পাশে সবাই লিখবেন হচ্ছে পজেসিভ, পজেসিভ প্রোনাউন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে।
টু গিভ মি দ্য কোম্পানি, আমাকে একটু সময় দেওয়ার জন্য স্বাগতম সবাইকে আরো একবার। সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রথম কথা লিখেন হচ্ছে তীর চিহ্ন দিয়ে লিখেন মাই, আওয়ার, হিজ, এরপরে লিখেন হচ্ছে হার, এরপর লিখেন দেয়ার, এরপরে লিখেন হচ্ছে আপনার ইটস, এরপরে লিখেন হচ্ছে আপনার রহিম। খেয়াল করে দেখেন, রহিমস পজেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? এরপরে একইভাবে লিখেন হচ্ছে মাইন, এরপরে লিখেন হচ্ছে আওয়ার্স, এরপরে লিখেন হচ্ছে আপনার ইয়োর্স, আওয়ার, ইয়োর্স। আচ্ছা ইয়োর্স এখানে নাই, আচ্ছা ইওর নাই, ইওরটা দিয়ে দেন, ইওর। আচ্ছা মাইন, আওয়ার্স, ইয়োর্স। এরপর লিখেন হিজ, এরপর লিখেন হচ্ছে আপনার হার্স, এরপরে লিখেন হচ্ছে আপনার দেয়ার্স, দেয়ার, ইটস নাই, এরপরে লিখেন হচ্ছে আপনার রহিমস। ওকে, আচ্ছা এই দুটা তালিকার ভিতরে আপনি একটা পার্থক্য খুঁজে পান কিনা, কমন একটা পার্থক্য স্টুডেন্টদের বুঝতে হবে। আচ্ছা এটা কমন পার্থক্যটা আপনাদের দেখেন চোখে পড়ে কিনা, সেটা হচ্ছে এপারেও আছে হিজ, এপারেও আছে দেখেন হচ্ছে আপনার হিজ। ভেরি কমন একটা পার্থক্য, দুই পারে হিজ আছে, দুই পারে হিজ আছে। আবার প্রোনাউনের আরেকটা ব্যাপার দেখবেন, সেটা হচ্ছে শি, শি এর অবজেক্ট হচ্ছে হার, আবার পজেসিভ হচ্ছে আপনার হার। তাহলে আমরা কখন আসলে কোনটা বুঝবো বা এই পার্থক্যগুলো কিভাবে নির্ণয় করব, সবগুলোই আমি আপনাকে কথা বলবো ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে হবে, কেমন? দ্বিতীয় বিষয় হচ্ছে আসেন, প্রথম কথা লিখেন এরা, বাম পাশে লিখেন এরা প্রোনাউন নয়। প্রথম কথা এরা প্রোনাউন নয়, আমি যদি কম্পেয়ার করি, আর ডান পাশে লিখেন এরা প্রোনাউন। সহজ কথা, এরা প্রোনাউন, কথা বুঝতেছেন কিনা? এরা প্রোনাউন নয়, এরা হচ্ছে প্রোনাউন। কত সুন্দর মিল, এরা নয় এরা প্রোনাউন, ভালো কথা। এরা দাবি করতেছে বিএনপি, ওরা দাবি করতেছে আওয়ামী লীগ, ভালো কথা। দ্বিতীয় লাইন লিখেন এরা, এরা একাকী বসতে, এরা একাকী বসতে পারে না। খেয়াল করে দেখেন, এরা একাকী বসতে পারে না। এবার লিখেন হচ্ছে এরা একাকী বসতে পারে। খুবই ভালো কথা, এরা একাকী বসতে পারে, এরা একা বসতে পারে না, এরা একাকী বসতে পারে। বুঝে নাই নুসরাত হক? কিছুই বুঝে নাই। এরা প্রোনাউন নয়, এরা একাকী বসতে পারে না। লিখেন এদের পরে, লিখেন এদের পরে, এদের পরে, এদের পরে অবশ্যই, এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, জেরান। এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, কথা বুঝতেছেন? আমরা কিন্তু জেরানের একটা নিয়ম পড়ে ফেললাম, অর্থাৎ জেরান ভার্বের সাথে আইএনজি, আমরা জানি ভার্বের সাথে আইএনজি, রাইট? ভার্বের সাথে আইএনজি জেরান্ডও হতে পারে, আবার পার্টিসিপলও হতে পারে। ঠিক অনেকটা ওই সিনেমার মতো, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে জেরান পার্টিসিপলের অনেকগুলো পার্থক্য আমরা পাবো। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্বের সাথে আইএনজি পান, অবশ্যই যেটা জেরান হবে, এই জায়গাটা জেরানের একক জায়গা, কথা বুঝছেন? আমরা ইতিমধ্যে কিন্তু জেরান্ডের একটা একক জায়গা পড়ে ফেললাম, অর্থাৎ যখন জেরান্ডে যাব আমি আপনাকে মেনশন করে দিব, আপনার হ্যান্ড নোটে দেখে আসেন। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বলা ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ একা বসে না, এরপর একটা নাউন অথবা জেরান বসে। কেননা জেরান্ডের অবস্থান 6টা, বাট 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে, জেরান্ডও 6 ভাবে কাজ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে জেরান বসতে পারে। এটা জেরান্ডের ক্লাসে গিয়ে আপনাকে এই নিয়মটাই শেখাবো, এটা ভালো করে মনে রাখেন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ একা বসতে পারে না, অবশ্যই এদের পরে একটি নাউন অথবা কি বসে, জেরান বসে, কথা বুঝছেন কিনা? আমি আপনার কথা বুঝি নাই নুসরাত হক। আচ্ছা এবার আমি যদি বলি দেখেন দিস ইজ মাই গো, এবার আমার পালা, দিস ইজ মাই গো। আপনার কাছে মনে হতে পারে গোটা হচ্ছে নাউন, সরি ভার্ব। অবশ্যই গোটা হচ্ছে নাউন, এটা হচ্ছে পালা। দিস ইজ মাই গো অর্থাৎ এটা আমার পালা। গো মানে প্রথা, গো মানে পালা, এমন অনেক কিছু বলতে পারেন, কথা বুঝাইতে পারছি? সো মাই একা বসে কখনোই অর্থ পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করতে পারে না। এবার আসেন, সেটা হচ্ছে একাকী বসতে পারে। এদেরকে লেখেন, এদেরকে ডাবল পজেসিভ বলা হয়। আচ্ছা এদেরকে ডাবল পজেসিভ বলা হয়। আচ্ছা
এবার লিখেন এদের অর্থ হলো, এদের অর্থ হলো, খেয়াল করে দেখেন এদের অর্থ কি। আমি যদি বলি মাইন, মাইন সমান সমান কি হয় জানেন? মাই প্লাস সামথিং। খেয়াল করে দেখেন মাইন সমান সমান হচ্ছে মাই প্লাস সামথিং। মাইন সমান সমান হচ্ছে মাই প্লাস সামথিং। এরপরে লিখেন আওয়ার্স, আওয়ার সমান সমান লিখেন হচ্ছে আপনার আওয়ার প্লাস সামথিং। আওয়ার সমান সমান লিখেন আওয়ার প্লাস সামথিং। কথা বুঝতেছেন? এরপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আওয়ার্স সমান সমান আওয়ার্স সমান সমান আওয়ার প্লাস সামথিং লিখতে থাকেন। ইয়োর্স সমান সমান লেখেন ইয়োর প্লাস সামথিং। আচ্ছা, এরপরে লিখেন হিজ তো একই মতো দেখতে। হিজ সমান সমান লিখেন হিজ প্লাস সামথিং। হিজ সমান সমান হিজ প্লাস সামথিং। হার্স সমান সমান লিখেন হার প্লাস সামথিং। আর যাচ্ছি না, সবগুলো মোটামুটি এভাবেই যাবে। কথা ক্লিয়ার? বাইরে কি ঝড় হচ্ছে? আচ্ছা, মোটামুটি সবগুলো এভাবেই যাবে। তাহলে আমি আগে উদাহরণগুলো দেই, তারপরে আপনাকে বোঝাচ্ছি। আসেন, তোলা হলে একটু ডান লিখবেন সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার পার্থক্যটা একটু ভালো করে আপনাকে বুঝতে হবে। পার্থক্যটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা যখন চিঠি লিখতাম বা আমরা মানে লেটার লিখতাম, মনে আছে? সেখানে আমরা বলতাম সেটা হচ্ছে সিনসিয়ারলি বা সিনসিয়ারলি, আরো কিছু যেন বলতাম। আচ্ছা বাদ দেন, সেটা হচ্ছে আওয়ার অবলিক, আচ্ছা সিনসিয়ারলি কি যেন লিখতাম রে ভাই, সিনসিয়ারলির সাথে আরো দু একটা লিখতাম, মনে আছে আপনাদের? আমরা রচনা কোনো চিঠি লিখতে গেলে বা ছুটির দরখাস্ত লিখতে গেলে লাস্টে কি বলতাম? ও আচ্ছা, ইয়েস পাইছি, অবিডিয়েন্টলি ইউর অবলিক ইয়োর্স। কোনটা হবে আমাকে একটু বলেন? অবিডিয়েন্টলি ইউর না ইয়োর্স? ভালো করে পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে। পজেসিভ প্রোনাউন যেটা হবে সে কিন্তু একা বসতে পারে, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু একা বসতে পারে না। কথা বুঝছেন? ইউর সিনসিয়ারলি, হ্যাঁ এবি লতিফ থ্যাংক ইউ, রিয়াদ হাসান থ্যাংক ইউ। ভালো করে খেয়াল করেন, কথা বুঝছেন কিনা? ভাল লাগলো। তাহলে বাস্তবতা হচ্ছে যদি এতটুক হয়, আমাদের দুটার মধ্যে একটা চুজ করতে হয়, তাহলে অবশ্যই আমরা কোনোভাবেই এটাকে চুজ করতে পারবো না, কেননা পরবর্তীতে আমাদের কোনো নাউন নাই। কিন্তু ইয়োর্স মানে হচ্ছে এর ভিতরে স্টুডেন্ট শব্দটা উজ্জ আছে। যদি উদাহরণটা আমি আপনাকে আরেকটু বলি 2 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে অবিডিয়েন্টলি। খেয়াল করে দেখেন, অবিডিয়েন্টলি ইয়োর অবলিক ইয়োর্স স্টুডেন্ট। যদি এমনটা আমি নাউন বসাই দিই আপনাকে, তাহলে আপনাকে অবশ্যই কোনটা পিক করবেন বলেন তো? নাউন কিন্তু এখানে বসে আছে, খেয়াল করে দেখেন। সেক্ষেত্রে আর কোনোভাবেই আমার মনে হয় না যে আপনি ইয়োর্স চুজ করতে পারবেন, অসম্ভব। বোঝাতে চাচ্ছি ইয়োর্স আর চুজ করতে পারবেন না, অ্যান্সার করতে হবে আপনার কি ইয়োর। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফ্যাক্ট। ভালো করে পার্থক্যটা বোঝেন। তাহলে মানে বাস্তবতা হচ্ছে কি দাঁড়ান, আমি যদি বলি এইটা আমার, ধরেন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম, তাই না? বাট যদি বলি হচ্ছে দিস ইজ মাইন, এই মাইনের ভিতরে কলমটা ভাই উজ্জ আছে অটোমেটিক, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল পজেসিভ। অর্থাৎ মাইনের ভিতরে কলমটা ইতোমধ্যে উজ্জ আছে। কথা বুঝছেন কিনা? এখন সেম ভাবে যদি বলি, খেয়াল করে দেখেন, দিস ইজ হিজ পেন, এটা তার কলম, তাহলে এই হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পেনটা হচ্ছে নাউন। কিন্তু যখন আপনি বলবেন দিস ইজ হিজ, খেয়াল করে দেখেন এই হিজ হয়ে যাবে হচ্ছে আপনার
পজেসিভ প্রোনাউন, কেননা পজেসিভ প্রোনাউন একা বসতে পারে আর পজেসিভ অ্যাডজেক্টিভ একা বসতে পারে না। এটাই ছিল হচ্ছে আপনার দুই হিজের পার্থক্য। ভালো করে আপনাকে বুঝতে হবে। এখানেও দেখেন আছে হিজ, এখানেও আছে হচ্ছে হিজ। আপনি যাকে পজেসিভ প্রোনাউন ডাকবেন সেই হিজ বাক্যে একা বসবে, আপনি যাকে পজেসিভ অ্যাডজেক্টিভ ডাকবেন সেই হিজের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এই দুটা পার্থক্য কি বোঝা গেল? এই দুটার পার্থক্য কি বোঝা গেল? মাথার ভিতরে ঢুকলো? ভালো করে খেয়াল করেন, অনেক কিছু খুঁটিনাটি অনেক বিষয় শেখানোর আছে, কিন্তু আপনারা ভাই সেই সময় পর্যন্ত দিতে চান না। সমস্যা একটা, আপনারা চান ওই 20 টাকা দিয়ে এক সোট দিয়ে কক্সবাজার টু ঢাকা আসবেন, অনেক সময় দিতে হয়। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা যেটা জানি সেটা হচ্ছে হার। সেই আমি যদি বলি সেটা হচ্ছে সি এর অবজেক্ট হচ্ছে হার আর পজেসিভ হচ্ছে হার। তো পজেসিভ কোন হার? যে হারের পরে কিছু থাকবে, এই হার হচ্ছে অবজেক্ট যে একা থাকবে, কারণ অবজেক্ট তো একা বসতে পারে, পজেসিভ প্রোনাউন একা বসতে পারে। যেই হালার পর হালা একা বসতে পারে না তার নাম পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি আপনাকে বলছিলাম সাবজেক্ট একা বসতে পারে, অবজেক্ট একা বসতে পারে, পজেসিভ প্রোনাউন একা বসতে পারে, রিফ্লেক্সিভ প্রোনাউন একা বসতে পারে। কে একা বসতে পারে না? পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি দেখেন যে আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, আই লাভ হার, তাহলে হারটা কি? অবজেক্ট। আমি যদি বলি আই লাভ হার ডটার, আমি তার মেয়েকে ভালোবাসি, সহজ কথা, তাহলে এই হারটা কি? ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ। আপনাদের মনে আছে হয়তোবা অনেক আগে হচ্ছে চঞ্চল চৌধুরী একটা নাটক দেখছিলাম, পাত্রী দেখা মনে হয়। মেয়ে দেখতে 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 যাকে এক সময় বিয়ে করতে চাইছিল তার মেয়ে বড় হয়ে গেছে, তারেও দেখে আর কি নজর দেয়। বোঝেন নাই? বাস্তবতা। এই জন্য এই পার্থক্যগুলো না বুঝে যদি হচ্ছে হুজুগে মুখস্থ করেন তাহলে কিন্তু বিষয়ে ঝামেলা আছে ভাই। পার্থক্য বুঝাইতে পারছি আশা করি। যেমন আপনারা অনেকে কি করেন, যেমন আমি যদি বলি যে ইউর হাউস, ইউর হাউস ইজ কি বলে হচ্ছে মোর বিউটিফুল, ইউর হাউস ইজ মোর বিউটিফুল। খেয়াল করে দেখেন, দেন ইউর হাউস ইজ মোর বিউটিফুল দেন আই অবলিক মি অবলিক মাই অবলিক মাইন্ড। হ্যাঁ, উত্তর করেন কি হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম মেজো ভাই। হুম, পরে আর টাকা দেওয়া হয়নি? আচ্ছা, কত টাকা হয় একটু দিয়ে দেন, আমি আপনাকে পরে দিচ্ছি, ক্লাসে আছে। ইউজারশিপ প্রকাশের অপেক্ষায় আছে বালু। তারপর তো মেহেদী স্যারে ফোন দাও, আমি পোস্ট করে দিচ্ছি। 9টায় বললাম না ফ্রি ক্লাস। আচ্ছা, ডিসকানেক্ট হয় নাই, খেয়াল করে দেখেন। এখন এই যে উত্তর করতেছেন বলদের মতো, মেজাজ খারাপ হয় এসব ভাবতে গেলে। আপনি এই পর্যন্ত বাক্যটা ভাবেন তো, মানে আপনার হৃদয় দিয়ে এই পর্যন্ত বাক্যটা ভাবেন, ধরেন আর কিছু না, এই পর্যন্ত বাক্যটা ভাবেন। মানে তুলনা, তোমার তোমার বাড়ি আমার চেয়ে সুন্দর হইল, তোমার মোবাইল আমার চেয়ে সুন্দর হইল। মানে আপনার যে, মানে আপনাদের যে তথাকথিত চিন্তা দিয়ে সবসময় আমল করার চিন্তা, এখান থেকে বের হইতে পারেন না। তোমার বউ আমার চেয়ে সুন্দর হইলো। কারেকশনে একটা কথা আমি আপনাকে বলে রাখি, মাঝে মাঝে উদাহরণটা আমি দেই, মাইন্ড করেন না। গ্রামারটা কি রকম এটা দুষ্ট উদাহরণ দেই আপনাদের। হ্যাঁ,
সেটা হচ্ছে ধরেন আমার বাড়িতে আমার শাশুড়ি বেড়াইতে এসছে, কথা বুঝছেন? এখন সামাও মনে করেন যে আমি গোসল করে জাস্ট আমি কি বলে হচ্ছে তোয়ালে জড়াইয়া বের হইছি, আমার বুকে কোনো কাপড় চোপড় নাই বা একেবারেই দামা টামা নাই। এখন বের হওয়ার পরেই দেখতেছি আমার মানে শাশুড়ির সামনে পড়ে গেছি। এখন আমি শাশুড়ির সামনে লজ্জা পাইয়া যদি মানে আমি জানি না একটু স্ল্যাং, বাট ইংলিশের ব্যাপারটা বোঝানোর জন্য আপনাকে বলতেছি আর কি। শাশুড়ির সামনে লজ্জা পেয়ে যদি আমি আমার এই যে জড়ানো তোয়ালে দিয়ে যদি আমার বুক ঢাকি, এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটবে ভাই। আপনারা গ্রামারের ক্ষেত্রে এই কাজটা করেন, দেখা নাই শোনা নাই কিছু নাই, শাশুড়িরে দেখলেন আর বুক ঢেকে ফেললেন, আর এদিকে কি হইলো না হলো, কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হইলো, আপনার এগুলোতে তো আক্কা নাই। এটা কখনো হয় যে হচ্ছে তোমার বাড়ি আমার চেয়ে সুন্দর? আপনি মানে বলেন এটা কখনো হয় যে তোমার বাড়ি আমার চেয়ে সুন্দর? এটা কখনো হয়? কখনোই না রে ভাই। তাহলে ইউর হাউস ইজ, আমি জানি দ্যানের পরে আই হয়, সে এখানে যদি থাকতো ইউ, ইউর হাউস না, ইউ আর, ইউ আর মোর বিউটিফুল দেন আই। ঠিক আছে, তুলনা সমানে সমানে হয়, আপনাকে সমস্ত গ্রামার মেনটেন করে একটা বাক্য লিখতে হবে। সে এখানে কোনোভাবে আয় হবে না, যারা আয় দিচ্ছেন তারা কোনোভাবেই এখানে আয় হবে না, ছিল ইউর হাউস, তোমার বাড়ি। এ মাথায় ঢুকলো কিনা এটা? আসেন পরবর্তীতে আরো যাচ্ছি। আচ্ছা, আজানটা হয়ে যাক, একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি প্রথমেই বলতেছি ধ্যানের পরে আয় হবে, এটা সঙ্গতিপূর্ণ বক্তব্য, নিঃসন্দেহে এটা একটা গ্রামাটিক্যাল নিয়ম, কিন্তু সকল ক্ষেত্রে ধ্যানের পরে আয় হবে এটা অ্যাপ্লাই করতে যায় না। তাহলে হাতে হারিকেন আর পরেরটা আপনি জানেন। এরপরে অপশন ছিল মি, এটা আমাদের ওখানে যাই থাক, ওখানে সাবজেক্ট থাক আর মানে বস্তু থাক আর ব্যক্তি থাক, এখানে আর যাই হোক মি হবে না। এবার ছিল হচ্ছে মাই, অবলিক ছিল হচ্ছে মাইন। বাস্তবতা হচ্ছে দেখেন মাইন, এখানে আর কোনো নাউন ছিল না, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে মাইন হবে। এই মাইনের ভিতরে হাউসটা উজ্জ্ব আছে, কারণ মাইন মানে আপনি জানেন মাইন মানে হচ্ছে মাই প্লাস সামথিং, অর্থাৎ এটার উত্তর দুটা হতে পারতো, একটা হচ্ছে মাইন, মাইন হতে পারতো, আর একটা হতে পারতো মাই হাউস। শুধু মাই হবে না, মাই হাউস হতে পারতো, ইউর হাউস, ইউর হাউস ইজ মোর বিউটিফুল দেন মাই হাউস, অথবা মাইন, আর মাইনের ভিতরেই হাউসটা উজ্জ্ব আছে। কথা বুঝাইতে পারছি? একটু হেল্প করেন প্লিজ ভাইয়ারা, একটু হেল্প করেন। আচ্ছা, থ্যাংক ইউ। পার্থক্যগুলো তাড়াহুড়া করবেন না, তাহলে বুঝবেন না ভাই। পার্থক্যগুলোকে তাড়াহুড়া করবেন না। সেটা হচ্ছে অনেকেই 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 বলেন যে হচ্ছে যেমন হি লাভস, হি হি মনে করেন হি ডিসলাইক, হি ডিসলাইক, খেয়াল করে দেখেন হি ডিসলাইকস, মি হবে না মাই হবে বলেন তো? হি ডিসলাইকস মাই, সে পছন্দ করে
সে অপছন্দ করে আমার কি অপছন্দ করে নাই, তাহলে হি ডিসলাইকস মি হবে। কথা বলছেন কিনা? এটা মি, এই বাক্যে মিটাই হচ্ছে অবজেক্ট। এবার যখন এই বাক্যটাকে আমি এক্সটেনশন করব, হি ডিসলাইকস, খেয়াল করে দেখেন, হি ডিসলাইকস মি অবলিক মাই কামিং। এই কামিং শব্দটা যখন আমি ইলাবোরেশন করব, এবার আপনি বলেন মি কামিং হবে না মাই কামিং হবে। এখন আপনি যদি প্যাচ বাদান যে স্যার আমরা পড়েছি মূল ভার্বের পরে অবজেক্ট, আরে ভাই মূল ভার্বের পরে অবজেক্ট আমিও জানি, যদি কামিংটা না থাকতো এই নিয়মটা অ্যাপ্লিকেবল হইতো, কিন্তু মূল ভার্বের পরে যখন এই যে কামিং বলে একটা নাউন বসে গেছে, তখন আপনি আর মি অ্যান্সার করতে পারবেন না, অ্যান্সার করবেন মাই। আর মাই কামিংটাই এখানে অবজেক্টের মতো কাজ করতেছে। সহজ কথা, সে অপছন্দ করে কি আমাকে না, আমার আশাটাকে অপছন্দ করে। সো এটা পুরোটাই এখন অবজেক্টের মতো কাজ করতেছে। এই কারণে আপনারা যে প্যাঁচ বাদাই ফেলেন যে স্যার আপনি তো শিখাইছেন মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট। হ্যাঁ রে ভাই, মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট হয়, আমিও জানি রে ভাই। কথা বুঝাইতে পারছি? লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কি একটু সামনে যাব? আসেন আমরা আরেকটু সামনে যাই। তাহলে আমাদের দেখেন হচ্ছে আমাদের যে পাঁচটা মানে প্রোনাউনের বিভিন্ন ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, কথা বলছেন কিনা? রিফ্লেক্সিভ প্রোনাউনের ভিতরে আমরা চারটা শেষ করলাম। রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা একটু শেষের দিকে শেষ করব, আমরা আরেকটু সামনের দিকে আগাতে চাই। সেটা হচ্ছে, আসেন আমরা একটু ইনডিফিনাইট প্রোনাউন নিয়ে কথা বলবো। ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। ওকে, প্রথমে একটু কথা বলবো ওয়ান নিয়ে। ওকে, আসেন ওয়ান নিয়ে একটু আলোচনা করি। ওয়ানের অনেকগুলো ব্যবহার আমরা দেখব, তার মধ্যে একটা যেটা দেখব, ওয়ানের অনেকগুলো ব্যবহারই আছে, তার মধ্যে যে ওয়ানের ব্যবহারটা দেখব, নোট ওয়ান লিখেন ওয়ান অফ প্লাস নাউন অবলিক প্রোনাউন, ওয়ান অফ প্লাস নাউন অবলিক প্রোনাউন, নাউন অবলিক প্রোনাউন প্লুরাল, নাউন অবলিক প্রোনাউন প্লুরাল প্লাস ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এই পর্যন্ত যে আমি আপনাকে লিখলাম এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্ট্রাকচার। এর ভিতর থেকে আমরা প্রোনাউন বের করব, আমাকে একটু সময় দিতে হবে। তাহলে এই ওয়ান অফটা সবাই বক্স করেন, ওয়ান অফটা বক্স করে লিখবেন। এই ওয়ান অফ এর জায়গায় লেখেন আইদার অফ, এরপরে লিখেন হচ্ছে নেইদার অফ, এরপরে লিখেন হচ্ছে আপনার ইচ অফ, এরপরে লিখবেন হচ্ছে আপনার ইচ ওয়ান অফ। কথা বুঝতেছেন? অর্থাৎ এই পাঁচজন যদি একসাথে বসে, তাহলে যেটা হয়, এই পাঁচজন যদি একসাথে বসে, যেটা হয় সেটা হচ্ছে এদের পরে নাউন প্রোনাউন হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। এবং খেয়াল করেন এই ভার্বটা যে সিঙ্গুলার হয় তার কারণ আছে, আমি আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা নর্মালি কি বলি, ওয়ান অফ মাই ফ্রেন্ড বলি, না ফ্রেন্ডস বলি? খেয়াল করে দেখেন তো, ওয়ান অফ মাই ফ্রেন্ড আমার বন্ধু একজন না বন্ধুদের মধ্যে একজন, কোনটা বলি? আমার ধারণা ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমরা আমার বন্ধুদের মধ্যে একজনই বলি, রাইট? আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার বলেন ইজ এ লয়ার না আর এ লয়ার? আমার ধারণা আমরা ইজ এ লয়ারই বলি, তাই না? ইজ আ লয়ার। ওকে, ইজ আ লয়ার। আচ্ছা, এবার আমাকে একটু হেল্প করবেন। প্রথম যে বক্তব্যটা আমার সেটা হচ্ছে, আমি এই বাক্য থেকে দুটা প্রশ্ন করব। আমি যদি বলি আমার বাবার নাম মুজিবুর রহমান আর শ্বশুরের নাম সালেক মোল্লা, আমি প্রশ্ন যদি করি বাবার নাম, তখন শ্বশুরের নামটা বললেন না, খুব কষ্ট পাবো। যা প্রশ্ন করব তাই উত্তর দিবেন। প্রথম প্রশ্ন এই ছোট্ট বাক্য থেকে যে আমার বন্ধু, এই বাক্যে কয়জন? আমার বন্ধু কয়জন? প্লিজ সরল উত্তর দিবেন ভাই, পেঁচাবেন না। আমার বন্ধু কয়জন, একটু সরল উত্তর দিলে খুশি হব।
থ্যাংক ইউ। এই যে বললাম না যে ফারজানা, আমি জিজ্ঞাসা করছি আমার বন্ধু কয়জন, আপনি উত্তর দিলেন একজন লয়ার। মানে বুঝতেছেন, আমার শ্বশুরের নামটাকে বানাই দিলেন বাপের নাম। একজন বন্ধু হবে কেন? আপনার মাথা কি মোটা না মাথায় গোবর ভরা? এখানে খুব সুন্দর করে একটা শব্দ বলা আছে, মাই ফ্রেন্ডস। খুব সুন্দর করে এখানে একটা শব্দ ছিল হচ্ছে মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। না, আপনি স্বার্থপরদের একজন, যে হচ্ছে যে লয়ার সেই আপনার বন্ধু, আর বাকিগুলো গোবর গণেশ। খুব সুন্দর করে এখানে বলা আছে আমার বন্ধুরা। এরপরে বলতেছেন একজন। কিভাবে একজন? বলা আছে মাই ফ্রেন্ডস। আমি যদি বলি মাই সানস, আমার সন্তানেরা, ওয়ান অফ মাই সান, ওই সন্তানদের মধ্যে একজন হয়তো আমার খেয়াল করে, কিন্তু সন্তান তো আমার একটা না, সন্তান আমার অনেকগুলো। আমরা নর্মালি, সত্যি কথা বলতে রাগ করেন না, আমরা নর্মালি বলি না যে আমার একজন বন্ধুর একজনের আজকে কুরবানি, মানে বিয়ে। আমার অনেকগুলো বন্ধু বা আপনার অনেকগুলো বান্ধবী, হয়তো বা তার মধ্যে একজন আর আজকে বিয়ে। আমরা বলি না, ধরেন আমি বিপদে পড়লাম, আপনি বললেন যে স্যার আমার শিক্ষা জীবনে একটাই বন্ধু, একটাই লয়ার। না স্যার, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন লয়ার আছে স্যার, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। হইতে পারে আপনার 5টা বন্ধু, একজন পুলিশ, একজন অ্যাডমিন, একজন ব্যাংকার, একজন লয়ার, আপনি হকার। কথা বোঝেন নাই? আমি আপনাকে যে সেন্টিমেন্টের জায়গাটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ বাক্যের যেখানেই বসুক না কেন, ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল। আমার কথা কি বুঝতেছেন কিনা? আমি আপনাকে বোঝাচ্ছি যে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে, এই ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল। ওয়ান অফ বাক্যের যেখানেই বসুক। আপনি কি জানেন যে ওয়ান অফ দিয়ে সুপারলেটিভ ডিগ্রিও হয়? আপনি শুধু ভুলে গেলে হবে না, এগুলো মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। বন্ধুদের মধ্যে একজন, আমি সেই প্রশ্ন করি না। আমি আপনাকে প্রশ্ন যদি করতাম লয়ার কয়জন, আপনি বলতেন একজন। আমি প্রশ্ন করছি বন্ধু কয়জন, আপনার উত্তর হবে অনেক। লয়ার কয়জন? একজন। আপনি তো যে বললাম না, আমি আপনাকে বলে দিলাম আমার বাবার নাম মুজিবুর রহমান, চাচা শ্বশুরের নাম সালেক মোল্লা। আমি প্রশ্ন করছি বাপের নাম কি, আপনি ওই শ্বশুরের নামই দিচ্ছেন। উদাহরণ দিছি, তারপরে আপনি ওখানেই দৌড়ে যাচ্ছেন কেন রে ভাই? আপনার মাথা কাজ করে না? মাথা না কাজ করলে মাথার পিছনে বাড়ি মারেন। কথা বুঝাইতে পারছি? এবং আপনি বাস্তবতা হচ্ছে, আসেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, তাহলে আপনার ভুলটা ভাঙবে, ভুলটা আরো সহজ ভাবে ভাঙবে। আসেন, এগুলোকে কিভাবে কাজে লাগে, কত ভাবে কাজে লাগে, আমি আপনাকে একটা বাস্তবতা দেখাই। বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। এটা হচ্ছে ডিগ্রির লেকচার, ডিগ্রি। আপনি দেখেন তো, এটা পড়েন তো, সুপারলেটিভ ডিগ্রি। দেখেন তো, খালি ওয়ান অফ দিয়ে দেখেন তো প্রশ্ন সলভ করা যায় কিনা। তন্ময় ওয়াজ, খেয়াল করে দেখেন, ক্লাসের মধ্যে তন্ময় দেখেন, এটা দেখলেই পারবেন। বললাম না, খালি ওয়ান অফ দা দিয়ে হচ্ছে আপনার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাভার হয় তা না। প্রোনাউনের এখনো আমরা যাইনি, প্রোনাউনের প্রশ্নে আমরা এখনো যাইনি। আচ্ছা, আপনি যদি বুঝতে পারেন তাহলে সম্ভব। এখানে চাইল্ডের প্লুরাল, চাইল্ডের প্লুরাল হচ্ছে চাইল্ডের প্লুরাল, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। এটা যদি না বোঝেন আসলে তার কিছু করার নাই। এই কারণে এটা বাদ, এই কারণে এইটা বাদ, চাইল্ডের কারণে ডিটা বাদ, চাইল্ডের কারণে ইটা বাদ। অ্যান্সার সি হবে। হ্যাপিয়েস্ট চাইল্ড, চিলড্রেন ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস মানে কি? সুপারলেটিভ। পজিটিভ মানে কি জানেন? পজিটিভ মানে আপনি যখন কোনো ব্যক্তি সম্পর্কে ইতিবাচক নেতিবাচক যাই বলেন, তুমি সুন্দর, হাঁটলে দুর্গন্ধ ছড়ায়, চোখ দূরে টানা টানা, সব হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দুইজন আসবে, ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে কম্পেয়ার করতো, পাশের বাড়ির মাইয়াটা হিমালয় জয় করলো আর তুই ঘুম থেকে উঠলি না, এই কম্পেয়ার করলেই হচ্ছে সুপারলেটিভ। আর যখন তিনজন হয়ে যাবে, সরি কম্পারেটিভ, আর যখন তিনজন হয়ে যাবে তখন হয় সুপারলেটিভ। ক্লাসের মধ্যে তন্ময় সবচেয়ে সুখী বাচ্চাদের একজন। কথা বুঝতেছেন কিনা? তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ এর ব্যবহারটা লাগে। শুধু তাই না, ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল। আপনি আমাকে আরো প্রমাণ দেখাচ্ছি, সময় দেন। শিখতে হলে এভাবে শিখতে হয়, দম দিয়ে শিখতে হয়। আপনারা যা শিখেন ডায়রিয়ার মতো থাকে না, পরীক্ষার হলেও পারেন না। বাংলা কথা শিখবেন তো ওইটা ওইভাবেই, ওর ব্যতিক্রম কিছু হবে না। ডায়রিয়ার মতো শিখে লাভ আছে?
12 নম্বর প্রশ্ন আপনি পড়লেই পারবেন। 12 নম্বরটা, 12 নম্বরটা খালি একটু পড়ে দেখেন, পড়লেই পারবেন। প্রেম করেছি করবই তো, প্রেম করেছি বেশ করেছি করবই তো। পৃথিবীর সবটুকু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন মাকে। ইয়েস, তাহলে এই যে খেয়াল করে দেখেন, ওয়ান 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 অফ, এরপরে নাউন কি হবে? মেটাল, প্লুরাল, অবশ্যই মেটালস হবে। মানে আপনি পারলে যে পারা যায়, মানে আপনি জানলে যে পারা যায়। 10 নম্বরটা পড়ে দেখেন, 10 নম্বরটা পড়ে দেখেন, জানলেই পারবেন। এটা এটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের অধ্যায় থেকে আপনাকে সলভ করাচ্ছে। হ্যাঁ, ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল হবে, তার লজিক্যাল রিজন এটাই। এই তো আমার কামনা, আমারে মা, ও মা জননী, আমারে সুখের ঠিকানা, কান্নাকে হাই শুধু ভুলে যায়, দুঃখকে হাই আঁচলে লুকায়, সাজাতে আমার আঙিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সি নাম্বার কেন হবে? সি নাম্বার তো এখানে, সি নাম্বার তো নাউন নাই। এই যে ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ এর পরে কি আছে? দা মোস্ট। দা মোস্ট মানে সবচেয়ে। স্ট্রিক্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব, স্ট্রিক্টলি রেগুলেটেড, এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। এই যে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এটা হচ্ছে নাউন। আপনি সি উত্তর করতেছেন কেন? এগুলো কি একটাও নাউন? আপনার মাথা মোটা? এগুলো কি একটাও নাউন? আপনি সুপারলেটিভ ডিগ্রি কখনো শোনেন নাই? আপনি কি সুপারলেটিভ ডিগ্রিতে কখনো শোনেন নাই যে হচ্ছে, আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, বাংলাদেশ, বাংলাদেশ ইজ one of the most beautiful country, oblique countries in the world। কোনটা হবে? হ্যাঁ, আপনি নাউনই চেনেন না, সি উত্তর করে বসে আছেন। কে শেখাবে আপনাকে ইংলিশ গ্রামার? বলেন, হু টিচ ইউ ইংলিশ গ্রামার? কে শেখাবে? শেখানোর তো আমি কাউকে দেখি না। আপনার যে অধোগতি চিন্তা ভাবনা, আপনি তো ভাবতেই চান না। আমারে মা, ও মা জননী, ছিলাম আমি মাগো কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। এবার আপনি খেয়াল করে দেখেন তো, এই যে খেয়াল করে দেখেন, তাহলে পার্থক্য বুঝতেছেন? এই যে দেখেন, আছে এখানে ওয়ান অফ, ওয়ান অফ, এখানে আছে দা মোস্ট, এখানে আছে দা মোস্ট, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, এখানে আছে রেগুলেটেড অ্যাডজেক্টিভ, মাঝখানে অতিরিক্ত দা মোস্ট আর বিউটিফুল এর মাঝখানে এখানে একটা অ্যাডভার্ব বসে আছে, অ্যাডভার্ব। এখানে আছে কান্ট্রি অথবা কান্ট্রিজ, এখানে আছে ইন্ডাস্ট্রি। তাহলে আপনি বলেন অ্যান্সার কি হবে? কান্ট্রি হবে না কান্ট্রিজ হবে? অবশ্যই কান্ট্রি না, কান্ট্রিজ। তাহলে এখানে ইন্ডাস্ট্রি হবে না ইন্ডাস্ট্রিজ হবে? ইন্ডাস্ট্রিজ, এটাই আমাদের উত্তর। আপনি নাউন চেনেন না, বিউটিফুল কে নাউন বানাই দিচ্ছেন। তাহলে আমি যদি এখন উত্তর দিই, আমি যদি এখন বলি যে হচ্ছে, ধরেন মনে করেন বাংলাদেশ এ মোস্ট বিউটিফুল, বি আর কান্ট্রি, কান্ট্রি দিয়ে দিলাম, কান্ট্রি, কান্ট্রি দিলাম, দিয়ে বললাম এটা সি, আপনি উত্তর করবেন বাংলাদেশ। কেমনে হয় রে ভাই? মাথায় কিছু ঢুকলো?
সবাই যেটা পারে আপনিও পারেন, আপনি কমন। সবাই যা পারে না আপনি সেটা পারেন, আপনি আনকমন। ট্রাই টু বি আনকমন, আনকমন হওয়ার চেষ্টা করেন। মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত। মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো। মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত। এই কথা বলেন। রিয়াদ হাসান আর কিছু করার নাই আর কি। আপনারা যখন নাটক দেখেন তখন প্রেম করতে ভালো লাগে, রাস্তাঘাটে সুন্দর মেয়ে দেখলে তখনও প্রেম করতে ভালো লাগে, আর প্রেম হয়ে গেলে তখনও প্রেম করতে ভালো লাগে। মানে ওই জায়গায় মানসিকতা 100% কাজ করে। আর যখন আমি আপনাকে শেখাচ্ছি এখানে মানসিকতা 100% কাজ করলেও প্রশ্ন সলভ করতে গেলে আপনাকে এত রিসার্চ করতে ইচ্ছা করে না। একটা মেয়ের মন জয় করতে অনেক রিসার্চ করেন, কি গিফট দিব, এই দিব সেই দিব, কিন্তু এখানে যেভাবে আপনাকে আমি রিসার্চ করাচ্ছি আপনি নিজের জীবনে এভাবে রিসার্চ করেন না বলেই পারেন না, বলদামি কথাবার্তা বলেন না, এগুলো বলদামি কথাবার্তা। আচ্ছা, এবার আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, তাই না? এবার প্রশ্ন করি, বলেন তো, আমি প্রথম প্রশ্ন করছিলাম আমার বন্ধু কয়জন, অনেকজন। লয়ার কয়জন? লয়ার হচ্ছে কিন্তু ভাই একজন। মানে বোঝাতে চাচ্ছি এই ইজের হেডওয়ার্ডটা হচ্ছে ভাই ওয়ান, এই জন্যই ভার্বটা সিঙ্গুলার হয়। অর্থাৎ এই যে এই ভার্ব যে সিঙ্গুলার হয় তার হেডওয়ার্ড হচ্ছে ওয়ান। ভার্বটা যে সিঙ্গুলার হচ্ছে কেন? তার হেডওয়ার্ড হচ্ছে ওয়ান, আইদার, নেইদার, ইচ ওয়ান, এরা সিঙ্গুলার বিধায় এদের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আমার কথা বুঝছেন কিনা রিয়াদ হাসান? আমি উত্তর দিছি, ভাল লাগলে লাগলো, না লাগলে মনে করেন আমার উপর গালি দিয়েন, সমস্যা নাই। এরপরে কোর্স অফার করলে কমেন্টে বলেন শালা 2 লাইন বেশি বোঝে। আপনারা এগুলো তো বলেন, আমি জানি, ডোন্ট মাইন্ড, এগুলো নিয়ে ভাবছি না। যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বা বিষয়টা বোঝাতে চাচ্ছি, যেহেতু লয়ার একজন এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, এটা আমাদের মূল বিষয় না। এখন আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে বলতে পারেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম দেখলাম, কিন্তু আমরা কিসের ক্লাসে আছি? প্রোনাউনের ক্লাসে আছি। তাহলে প্রোনাউন ভিত্তিক আলোচনা আমাদের আগাতে হবে, তাই না? আসেন আমরা একটু প্রোনাউন ভিত্তিক আলোচনা আগাই। সেটা হলো, এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি একটু উত্তর দিবেন। ওয়ান অফ মাই, হুজুগে এই প্রশ্নের উত্তর দিবেন, যা লিখতেছি তা না, আমি যা করব প্রশ্ন তার উত্তর দিবেন। ওয়ান অফ মাই স্টুডেন্ট, আমার একজন ছাত্রদের একজন, has completed once oblique his oblique her oblique their homework. ওকে, আমার শিক্ষার্থীদের মধ্যে একজন once oblique his oblique her oblique their homework, সেটা সমস্যা নাই। প্রথম বক্তব্যটা হচ্ছে আপনি আমাকে একটু বলবেন যে মাই স্টুডেন্ট, আমি আমাদের ছাত্রদের, উত্তর দিবেন আমি আমার ছাত্রদের চিনি নাকি চিনি না, কোনটা? তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা এই জীবনের আশা তুমি। অবশ্যই চিনি। তাহলে আমি যে বিষয়টা তোমাকে বোঝাতে চাচ্ছি, যেহেতু মনে করো আমি হচ্ছে একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক, আমার ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে।
যদি আমি তাদেরকে চিনেই থাকি, ভালো করে খেয়াল করো, যদি আমি তাদেরকে চিনেই থাকি, খুব সহজ বক্তব্য, তাদের মধ্যে আমি একটা হোমওয়ার্ক দিলাম 60 জনকে, পরের দিন ক্লাসে গিয়ে বললাম এই কে হোমওয়ার্ক করছিস, একজন দাঁড়িয়ে বললো স্যার আমি করছি, বাকিরা করে নাই। যে 60 জন আমার ক্লাসে পড়ে তাদেরকেও চিনি, এই 60 জনের মধ্যে যে হোমওয়ার্ক করছে তাদের তো অবশ্যই চিনি, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তোমাদের মানসিকতা আছে ওয়ান দেখলেই তোমরা অ্যান্সার করো, ওয়ান দেখলেই তোমরা অ্যান্সার করো ওয়ান্স না। এই ওয়ান অফ থাকলে, ঠান্ডা মাথায় শোনো, আমি আরো আলোচনা করব, ওয়ান অফ থাকলে অবশ্যই অ্যান্সার হবে তোমার হিজ অথবা হার। কেননা এই স্টুডেন্ট ছেলেও হতে পারে, ওই হোমওয়ার্ক করা স্টুডেন্ট মেয়েও হতে পারে। খুব সিম্পল কথা রে ভাই। আমি যদি বলি ওয়ান অফ মাই ব্রাদার্স, আমার ভাইগুলোদের মধ্যে একজন আমাকে মনে করো হেল্প করে, আমার ভাইগুলোকে আমি চিনি, তাদের মধ্যে যে একজন ভাই হেল্প করে তারেও আমি চিনি। আমি যদি বলি ওয়ান অফ মাই সিস্টার, আমার বোনদের মধ্যে একজন, আমার বোনগুলোরও আমি চিনি, যতগুলো বোন আছে, ঠিক আছে না, তাদের মধ্যে একজন বোন আমাকে পছন্দ বা অপছন্দ করে, তারেও চিনি। আমি আপনাকে যদি শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে ওয়ান অফ এর পজিটিভ হয় মনে রাখবেন হিজ অথবা হার, আর শুধু ওয়ান থাকলে এর পজিটিভ হবে মনে রাখবেন ওয়ান্স। এটা হচ্ছে টেকনিক, আরো বিস্তারিত আলোচনা করব, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আবার বলতেছি, এটা একটু কমেন্ট বক্সে লেখেন সবাই। ওয়ান অফ থাকলে পজিটিভ হবে হিজ হার, আর শুধু ওয়ান্স থাকলে হবে ওয়ান্স। শাহিন আলম, আমি আপনাকে আসলে কমেন্ট করতে বলি নাই। আমি ক্লাসে আছি, তুমি আমাকে 11:30টায় নক দিও। কথা বুঝাইতে পারছি প্লিজ? থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই জয়দেব। অবশ্যই ঠিক। থ্যাংক ইউ। এগুলো বাস্তবতা আর কি, এগুলোর অনেক ভিত্তি আছে, নৈতিক ভিত্তি আছে, বাস্তবতা আছে। আমি যা বলতেছি ভেবে কাজ করেন, আপনি কখনো হচ্ছে কিন্তু যখন আপনি এক বাক্যে উত্তর করতে যাবেন, মনে রাখবেন আপনি এখান থেকে মারাত্মক ভাবে কট খাবেন, আর যে কট আপনার ফেরত আসবে না। কথা বোঝাইতে পারছি? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই লিখে রাখেন। তাহলে সেটা হচ্ছে, আমি যদি স্ট্রাকচারটা পূর্ণাঙ্গ করি, এই স্ট্রাকচারটা শেষ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার, পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার, ওয়ান্স অথবা দেয়ার হবে না। পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার, ওয়ান্স অথবা দেয়ার হবে না। কথা ক্লিয়ার? এটা লিখে রাখেন, কালকে ঠিক আমরা এই স্ট্রাকচার থেকেই বা স্ট্রাকচারের পরের অংশ থেকে শুরু করব এবং কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, কথা হচ্ছে বুধবারে। সালাম আলাইকুম।